ছাত্রছাত্রী, আমি শ্রী শুভ্রাংশুশেখর সামন্ত, পশ্চিম মেদিনীপুর জেলার রামনগর জুনিয়র হাই স্কুলের জীববিদ্যা বিভাগের সহশিক্ষক। আজকে সারা বিশ্ব কোভিড-19 মারাত্মক করোনা ভাইরাসের আক্রান্ত, তাই সমস্ত বিশ্বব্যাপী এই কষ্ট চলছেই, যাতে আমরা এই জায়গা থেকে খুব সহজেই আমরা নিশ্চয়ই করব জয়। আমরা সবাই এই কঠিন সময়টা কাটিয়ে উঠব। তাই আজকে আমরা সবাই, এর আগেও স্কুলেও সমস্ত ছাত্রছাত্রী তোমাদেরকে অনেকবার বলেছি যে হাত ধোয়া কীভাবে না, যদি বাড়িতে যদি সাবান বা স্যানিটাইজার থাকে ভালো করে দেখো, স্যানিটাইজার বা সাবান এরকম নেবে, নেওয়ার পর ঠিক 20 সেকেন্ড প্রথমে পাম্প টু পাম্প, তারপরে পাম্প টু ওভার, তারপরে ফিঙ্গার টু ফিঙ্গার আঙুলের মধ্যে, তারপরে থাম, দুটো হাতেরই থাম, তারপরে নেল টু নেল, এই হাতের নেল আর এই হাতের নেল, এইভাবে দেখবে 20 সেকেন্ড পর্যন্ত আমরা যাতে, কেননা এই সাবানের ফেনার সাথে এই জীবাণুটা সম্পূর্ণভাবে নষ্ট হয়ে যায়। এবং আমরা চাইব প্রত্যেকেই 1-2 ঘন্টা ছাড়া ছাড়া কোনো স্যানিটাইজার বা সাবান দিয়ে হাত ধুয়ে নেওয়ার জন্য। এবং তোমাদেরকে অনুরোধ করব যে লকডাউন চলছে, তাই এই লকডাউন পিরিয়ডে কেউ প্রয়োজন খুব না থাকলে বাড়ির বাইরে বেরোবে না। আর যদি খুব প্রয়োজন থাকে বাড়ির বাইরে বেরো, তাহলে তোমরা কি করবে, অবশ্যই মুখ নাক ঢেকে পুরো হাতা জামা পরে বাইরে বেরোবে। এই লকডাউন পিরিয়ডে যারা 2021 সালে মাধ্যমিক পরীক্ষা দেবে, সেই সব প্রিয় ছাত্রছাত্রীদের জন্য তোমরা কিন্তু চুপ করে বসে থাকলে হবে না। লকডাউন পিরিয়ডে তোমাদেরকে কিন্তু তোমাদের পড়াশোনা চালিয়ে যেতে হবে। তাই আমাদের বিভিন্ন শিক্ষক শিক্ষিকাদের এই একটা অভিনব প্রয়াস, এই প্রয়াসের মাধ্যমে আজকে বিভিন্ন রকমের ইলেকট্রিক মাধ্যমের সাহায্যে তোমরা যাতে বাড়িতে বসে কোনোভাবেই বাড়ির বাইরে না বেরিয়েও সুন্দরভাবে নিজেদের পড়াশোনা চালিয়ে যেতে পারো, তাই আমাদের এই প্রয়াস। এই অভিনব প্রয়াসে তোমরা যদি উপকৃত হও, তাহলে আমাদের এই অভিনব প্রয়াস সার্থক লাভ করবে। এই বলে আজকে আমি 10ম শ্রেণীর বংশগতি এবং 3য় অধ্যায় বংশগতি এবং কয়েকটি সাধারণ জিনগত রোগ জীবনবিজ্ঞানের অধ্যায় পড়াবো। তোমরা সবাই আজকের যে বিষয়বস্তু, যে দেখো 10ম শ্রেণীর জীবনবিজ্ঞান 3য় অধ্যায় বংশগতি কয়েকটি সাধারণ জিনগত রোগ। আমরা এই বংশগতি পড়তে গিয়ে প্রথমে দেখো বংশগতি কাকে বলে না, যে বিশেষ পদ্ধতিতে জনিত্রী জীবের চারিত্রিক বৈশিষ্ট্য বংশ পরম্পরায় অপত্য বংশধরদের দেহে সঞ্চারিত এবং প্রকাশিত হয়, তাকে বংশগতি বা হেরিডিটি বলে। দীর্ঘ 8 বছর ধরে প্রায় 30,000 মটর গাছের উপর পরীক্ষা নিরীক্ষা করে বংশগতি সম্পর্কিত মৌলিক সূত্রসমূহ প্রণয়ন করেছিলেন বলে অস্ট্রিয়া নিবাসী ধর্মযাজক গ্রেগর জোহান মেন্ডেলকে বংশগতিবিদ্যার জনক বলা হয়। এবং বংশগতির মৌলিক সূত্রগুলিকে মেন্ডেলবাদ বা মেন্ডেলিজম বলে। বংশগতি পড়তে গিয়ে বংশগতি সম্পর্কিত গুরুত্বপূর্ণ কয়েকটি শব্দ আমাদেরকে আগে জেনে নিতে হবে। গুরুত্বপূর্ণ শব্দের মধ্যে প্রথমে আমরা আসবো বৈশিষ্ট্য। বৈশিষ্ট্য কাকে বলে না, জীবদের বিভিন্ন লক্ষণ যার দ্বারা কোনো জীব অপর কোনো জীব থেকে পৃথক হয় তাকে বৈশিষ্ট্য বলে। উদাহরণ, মটর গাছের কাণ্ডের বৈশিষ্ট্যের জন্য অন্য কোনো গাছ থেকে পৃথক থাকে। তাহলে পরবর্তী বৈশিষ্ট্যে আমরা চলে যাব বৈশিষ্ট্যের পরে প্রলক্ষণ, যাকে ইংরেজিতে ট্রেট বলে। কোনো জীবের নির্দিষ্ট বৈশিষ্ট্যের একাধিক রূপের প্রতিটিকে প্রলক্ষণ বা ট্রেট বলে। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি, লম্বা ও বেটে হলো মটর গাছের কাণ্ডের দৈর্ঘ্য, এই বৈশিষ্ট্যের অন্তর্গত দুটি ট্রেট। এই ট্রেটগুলো তাহলে কাণ্ডের দৈর্ঘ্যের ঠিক দুটো প্রধান বৈশিষ্ট্য এবং বিপরীতধর্মী বৈশিষ্ট্য, একটা হলো লম্বা এবং অপরটি হলো বেটে। এর পরবর্তী আমরা চলে যাব একক, ফ্যাক্টর। মেন্ডেলের সময়ে বংশগতির একক বা উপাদানকে উনি ফ্যাক্টর বলে উল্লেখ করেন। সেই সময়ে জিন সম্বন্ধে কোনো ধারণা ছিল না। বর্তমানে বংশগতির একক হলো জিন, যা ক্রোমোজোমে অবস্থিত। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি, মিষ্টি মটর গাছের কাণ্ডের দৈর্ঘ্য নিয়ন্ত্রণকারী ফ্যাক্টরটি হলো ক্যাপিটাল টি। তাহলে এই ক্যাপিটাল টি ঠিক
দৈর্ঘ্য নিয়ন্ত্রণ কাণ্ডের দৈর্ঘ্যটাকে নিয়ন্ত্রণ করে। এটাকে মেন্ডেল একক বা ফ্যাক্টর হিসাবে উনি বলে চলে গেছেন। এরপরে আমরা চলে যাব কোথায়? অ্যালিল। অ্যালিল কাকে বলবো? দেখো এই ছবিটা দেখো তোমরা, এটা দুটো সমসংস্থ ক্রোমোজোম। এই সমসংস্থ ক্রোমোজোমের এই যে ক্রোমাটিড আছে তাদেরকে সিস্টার ক্রোমাটিড বলে, নন সিস্টার ক্রোমাটিড। তোমরা এর আগের চ্যাপ্টারে প্রভাবমানতায় চ্যাপ্টারে তোমরা পড়েছো যে ক্রোমোজোমের গঠন, ক্রোমোজোমের মাঝখানের অংশটাকে সেন্ট্রোমিয়ার বলে। দেখো দুটো সমসংস্থ ক্রোমোজোম একই রকমের দেখতে, দুটো বাহু, এটা একটা ছোট বাহু আর এটা হচ্ছে বড় বাহু। এবং ক্রোমাটিড, তাহলে নিজেদের মধ্যে যে এই ক্রোমোজোমের মধ্যে যে দুটো ক্রোমাটিড আছে সেই ক্রোমাটিডটাকে বলা হচ্ছে নিজেদেরকে সিস্টার ক্রোমাটিড, আর এর একটা ক্রোমাটিড আর এর একটা ক্রোমাটিড, এদের দুজনকে বলা হচ্ছে নন সিস্টার ক্রোমাটিড। তাহলে আমরা যদি অ্যালিল কাকে বলে যদি দেখি, তাহলে না সমসংস্থ ক্রোমোজোমের নির্দিষ্ট বিন্দুতে অবস্থিত পৃথক চারিত্রিক বৈশিষ্ট্য বা ট্রেট নিয়ন্ত্রণকারী জিন জোড়ার একটিকে বলে অপরটির অ্যালিল। তাহলে এই যে সমসংস্থ ক্রোমোজোম, দেখো এখানে ভালো করে লক্ষ্য করো, একেবারে উপরের ক্রোমাটিডটাতে 3টে পয়েন্ট করা আছে, পি, কিউ, আর। বুঝতে পারছো? তাহলে এবার দেখো আমরা যদি দেখি উদাহরণ হিসাবে যদি দেখি যে মটর গাছের যে যদি এখানে আর এবং ক্যাপিটাল আর এবং স্মল আর আছে, তাহলে বীজের যে আকৃতি এটা হচ্ছে গোলাকার আর কুঞ্চিত। এই যে দুটো বিপরীতধর্মী বৈচিত্র্য, সেই বৈচিত্র্যটা বা বৈশিষ্ট্যটা দেখো আর নম্বর ক্যাপিটাল আর আর স্মল আর দুটো সমসংস্থ ক্রোমোজোমের নন সিস্টার যে ক্রোমাটিড সেই ক্রোমাটিডের ঠিক একই রকম জায়গায় একটা ক্যাপিটাল আর এবং স্মল আর। তাহলে এদেরকেই বলা হচ্ছে, এই ক্যাপিটাল আরটা এখানে প্রকট এলিল আর স্মল আরটা হচ্ছে এখানে প্রচ্ছন্ন এলিল। তাহলে অ্যালিল হয়ে গেল। এরপরে আমরা চলে যাব লোকাস। তাই লোকাস কাকে বলে? না সমসংস্থ ক্রোমোজোমের যে নির্দিষ্ট বিন্দুতে জিন বা তার অ্যালিল অবস্থান করে তাকে জিনের লোকাস বলে। তাহলে একটু আগেই আমরা বললাম, দেখো এখানে পি, কিউ, আর, আবার একই রকম সমসংস্থ ক্রোমোজোমের স্মল পি, স্মল কিউ এবং স্মল আর। তাহলে এই তিনটেই হচ্ছে জিনের লোকাস। তাহলে একটা জিনের তিনটে বিন্দু, একটা হচ্ছে এই সমসংস্থ ক্রোমোজোমের ক্যাপিটাল পি, ভালো করে লক্ষ্য করো, এবং ক্যাপিটাল কিউ এবং ক্যাপিটাল আর, এবং তার সঙ্গে নন সিস্টার ক্রোমাটিডের স্মল পি, স্মল কিউ এবং স্মল আর। এই তিনটে যে বিন্দু যেটা ক্রোমোজোমের উপরে জিনের মধ্যে আছে সেটাকেই বলা হচ্ছে লোকাস, সেই বিন্দুটাকেই বলা হচ্ছে লোকাস। এর যদি আমরা উদাহরণ মনে করি তাহলে কি হবে? মানুষের পুরুষ বৈশিষ্ট্য, তার জন্য যে এস আর ওয়াই জিনটি সেটা ওয়াই ক্রোমোজোমে অবস্থিত থাকে, এটাই লোকাসের একটা সঠিক উদাহরণ। এখন আমরা পড়ব সমসংকর ও বিষমসংকর জীব। একই প্রকার অ্যালিল বহনকারী দুটি জননকোষের মিলনে উৎপন্ন ডিপ্লয়েড হোমোজাইগোট থেকে উৎপন্ন জীব যাদের কোনো একটি জিন লোকাসে একই প্রকার অ্যালিল থাকে তাদেরকে বলে সমসংকর বা হোমোজাইগাস। দেখো এখানে ভালো করে যে দুটো সমসংস্থ ক্রোমোজোম, এই সমসংস্থ ক্রোমোজোমে একই প্রকার অ্যালিল বহনকারী তখন সেটাকে বলা হচ্ছে সমসংকর। মটর গাছের কাণ্ডের দৈর্ঘ্য নিয়ন্ত্রণকারী অ্যালিল ক্যাপিটাল টি এবং স্মল টি হলে তাহলে ক্যাপিটাল টি এবং স্মল টি হলো সমসংকর জীব। ভালো করে লক্ষ্য করো, এখানে হয় এটা প্রকট বৈশিষ্ট্য, ওই জন্য একবার বলেছিলাম এই ছবিটায় লক্ষ্য করো, প্রকট অ্যালিল এবং প্রচ্ছন্ন অ্যালিল। তাহলে দুটো প্রকট অ্যালিল, তাহলে এটা যেহেতু কাণ্ডের বৈশিষ্ট্য ওই জন্য ক্যাপিটাল টি আর স্মল টি হয়েছে। তাহলে এর সাথে সাথেই তোমরা এটা যদি আমরা বীজের বৈশিষ্ট্য দেখাই তখন তাহলে কি হবে? এটা হবে যে ক্যাপিটাল আর আর যদি কুঞ্চিত হয় তাহলে স্মল আর স্মল আর হবে। তাহলে দেখো একসাথে তোমাদের এই যে সম্ভাব্য যে প্রশ্ন এখান থেকে এইরকমও আসতে পারে যে সমসংকর বা হোমোজাইগাস কাকে বলে। তারপরেই দেখো আমরা চলে যাব হেটারোজাইগাসে। তাহলে ভিন্ন প্রকার অ্যালিল বহনকারী দুইটি জনন কোষের মিলনে উৎপন্ন ডিপ্লয়েড জাইগোট বা হেটারোজাইগোট থেকে উৎপন্ন জীব যাদের একই জিন লোকাসে ভিন্ন প্রকার অ্যালিল থাকে তাদেরকে বলা হয় বিষম সংকর বা হেটারোজাইগাস। ঠিক একই রকম একটু আগে আমরা দেখলাম যে কাণ্ডের দৈর্ঘ্য নিয়ন্ত্রণকারী অ্যালিল ক্যাপিটাল টি স্মল টি, তাহলে সেখানে সমসংকর কোনটা? ক্যাপিটাল টি কিংবা শুধু স্মল টি। এখানে বিষম সংকর জীব কি হবে? তাহলে দেখো ক্যাপিটাল টি আর স্মল টি যখন দুটো একই
অ্যালিল না হয়ে ভিন্ন প্রকার অ্যালিল হবে। তাহলে দেখো এইরকম একটা প্রকট অ্যালিল আর একটা প্রচ্ছন্ন অ্যালিল, মানে একটা ক্যাপিটাল আর একটা স্মল আর। তাহলে এখানে যেহেতু কাণ্ডের বৈশিষ্ট্য, এখানে আমি ছবিতে দেখিয়েছি কি না, এখানে ছবিতে দেখিয়েছি হচ্ছে বীজের বৈশিষ্ট্য, ওই জন্য ক্যাপিটাল আর স্মল আর নিয়েছি। তাহলে এখানে যদি ক্যাপিটাল টি আর স্মল টি দিয়ে দিতাম, তাহলে এটা কাণ্ডের বৈশিষ্ট্যের জন্য বিষম সংকর জীব হিসাবে উদাহরণ হয়ে যেত। এবার যদি দুটোই ক্যাপিটাল আর হয়, তখন সেটা হবে সমসংকর জীব। তাহলে এরপরে আমরা চলে যাব ফেনোটাইপ আর জিনোটাইপ। কোন জীবের জিন নিয়ন্ত্রণকৃত বাহ্যিক বৈশিষ্ট্যকে ফিনোটাইপ বলা হয় এবং জীবের ফিনোটাইপ নিয়ন্ত্রণকারী জিনের গঠনকে জিনোটাইপ বলা হয়। তাহলে কোনো কিছুকে আমরা বাইর থেকে যেটা দেখতে পাই, একেবারে বাহ্যিক অঙ্গ সংস্থান বা মরফোলজিক্যাল যে বৈশিষ্ট্য, সেই বাহ্যিক বৈশিষ্ট্যটাকেই বলা হচ্ছে ফিনোটাইপ। আর ওই ফিনোটাইপ নিয়ন্ত্রণকারী যে জিনটা, যেটা ভেতর থেকে, যাকে আমরা দেখতে পাই না, যাকে আমরা আক্ষরিক অর্থে বিভিন্ন রকমের চিহ্নের মাধ্যমে আমরা স্থাপিত করি বা চিহ্নিত করি, তাকেই বলা হচ্ছে জিনোটাইপ। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি মটর গাছের কাণ্ডের দৈর্ঘ্যের লম্বা বৈশিষ্ট্য হলো ফিনোটাইপ এবং লম্বা বৈশিষ্ট্যের নিয়ন্ত্রণকারী যে জিনোটাইপ হলো ক্যাপিটাল টি বা ক্যাপিটাল টি স্মল টি। এটা ভালোভাবে লক্ষ্য করবে, যেখানে বারবার আমরা একই জিনিস দুবার ব্যবহার করছি। কেন ক্যাপিটাল টি একসাথে কেনই বা ব্যবহার করছি না? সবসময় আমরা জানি যে ডিপ্লয়েড কন্ডিশনে থাকে, যে কোনো জীব ডিপ্লয়েড কন্ডিশনে থাকে। ডিপ্লয়েড মানে কি না, টু এন। তাহলে এখানে দেখো একটা হচ্ছে পিতৃজনু থেকে এসছে আর একটা মাতৃজনু থেকে এসছে, ওই জন্যই সেখানে সবসময় আমরা ডিপ্লয়েড কন্ডিশনে আছে বলেই এটাকে আমরা ডবল টি দিয়েই ডিনোট করছি। আর যখনই এটা ডবল টি দিয়ে ডিনোট করছি, তাহলে এই জায়গাটায় ভালো করে লক্ষ্য করো যে জিনোটাইপ আর ফিনোটাইপ। তাহলে লম্বা মোটর গাছ, তার কিন্তু জিনোটাইপ দেখাচ্ছে ক্যাপিটাল টি, আবার দেখাচ্ছে ক্যাপিটাল টি স্মল টি। তাহলে এটা কি আমরা বলতে পারি না যে একই ফিনোটাইপ বৈশিষ্ট্য সম্পন্ন কোনো জীবের জিনোটাইপ আলাদা হতে পারে? এটাও দেখো একটা সম্ভাব্য প্রশ্ন যেটা তোমাদের আসতে পারে। তাহলে তোমরা দেখলে যে ফিনোটাইপটা হচ্ছে কেবলমাত্র বাহ্যিক বৈশিষ্ট্য, লম্বা বৈশিষ্ট্য। তাহলে এটা দুটোর যে বৈশিষ্ট্য জিনোটাইপ, তাহলে একে যদি আমরা ভালোভাবে বলি কি হবে না, ক্যাপিটাল টি যেটা, সেটা হচ্ছে খাঁটি লম্বা বা বিশুদ্ধ লম্বা কাণ্ডের দৈর্ঘ্যযুক্ত মোটর গাছ, আর যেটা ক্যাপিটাল টি আর স্মল টি আছে সেটা হচ্ছে শঙ্কর লম্বা। এই যে দুটো কথা আমরা যোগ করলাম, এই দুটো কথার মাধ্যমেই আমরা ফিনোটাইপ আর জিনোটাইপকে সম্পূর্ণভাবে খুব সুন্দরভাবে বোঝাতে পারব। আমরা এখন পড়ব প্রকট ও প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। তাহলে একটু আগে আমরা পড়েছি যে হেটারোজাইগাস জীব আর হোমোজাইগাস জীব। এবং হেটারোজাইগাস জীবে জিন নিয়ন্ত্রিত যে ট্রেটটি তার বিপরীত ট্রেটের প্রকাশে বাধা দেয় কিন্তু নিজে প্রকাশ পায়, তাকে প্রকট বা ডমিনেন্ট বৈশিষ্ট্য বলে। ভালো করে দেখো যে হেটারোজাইগাস জীব আমরা একটু আগেই দেখেছি শঙ্কর লম্বা, ক্যাপিটাল টি আর স্মল টি। তাহলে এই যে ক্যাপিটাল টিটা, এটা প্রকট জিন। কেন বলছি না, এই ক্যাপিটাল টিটা কিন্তু এই স্মল টিটাকে কখনোই, যতক্ষণ ক্যাপিটাল টি থাকবে সে কখনোই কিন্তু এই স্মল টিকে প্রকাশ, মানে বেটে বৈশিষ্ট্য আমরা সেই গাছটার মধ্যে কখনোই দেখতে পাবো না। কেন না, বেটে বৈশিষ্ট্য প্রকাশটাকে সে কি করে, থামিয়ে দেয়, বাধা দেয় এবং নিজে প্রকাশ পায়। এটাই হচ্ছে একটা প্রকট বৈশিষ্ট্যের প্রধান বৈশিষ্ট্য। আবার দেখো যে হেটারোজাইগাস জীবে জিন নিয়ন্ত্রিত যে ট্রেটটি প্রকাশিত হয় না বা সুপ্ত অবস্থায় থাকে, কিন্তু হোমোজাইগাস জীবে ওই ট্রেটটি বহিঃপ্রকাশ ঘটে, তাকে বলবো আমরা প্রচ্ছন্ন বা রিসেসিভ বৈশিষ্ট্য। দেখো এখানেই দেখো, আবার দেখো যে এই যে হেটারোজাইগাস আর হোমোজাইগাস যদি থাকে, তাহলে হোমোজাইগাস যদি হতো তাহলে স্মল টি, তাহলে সেখানেই কিন্তু আবার এই যে বেটে কাণ্ডের দৈর্ঘ্য সেটা কিন্তু প্রকাশ পেত। সেই জন্যই এটাকে বলা হয় যে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। তাহলে এই প্রকট বৈশিষ্ট্য এবং প্রচ্ছন্ন বৈশিষ্ট্য আমরা ইংরেজির যে ক্যাপিটাল লেটার এবং স্মল লেটারের মাধ্যমে কিন্তু এগুলোকে দেখাই। কখনো কখনো বা অনেকেই এই ক্যাপিটাল লেটারের জায়গায় স্মল লেটার লিখে সেখানে মাথায় একটা ধনাত্মক চিহ্ন বা পজিটিভ চিহ্নের মাধ্যমে প্রকট জিনটাকে প্রকাশ করে। আবার প্রচ্ছন্ন জিন প্রকাশ করার সময় সর্বদা কিন্তু স্মল লেটারে লেখা হয়। এবং এরা দুজনে সবসময় যখন আমরা লিখব, তখন তোমরা একটা কথা মাথায় রাখবে সবসময়, যে এখান থেকেই প্রকট এবং প্রচ্ছন্ন, এখনই আমরা জানলাম যে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য আর প্রকট বৈশিষ্ট্য যখন একই সাথে থাকবে, তখন কখনোই প্রচ্ছন্ন বৈশিষ্ট্যটিকে প্রকট বৈশিষ্ট্য প্রকাশ হতে দেবে না। সেই জন্য এর সাথেই আমরা যখন এগুলোকে লিখব খাতায়, তাহলে খাতায় লেখার সময় এই
হেটারোজাইগাস, যেটাকে ক্যাপিটাল টি এবং স্মল টি কোনো বা কখনোই ভুলবশত আমরা যেন আগে স্মল টিটা পরে ক্যাপিটাল টিটা না লিখে বসি, এটা তোমাদেরকে খুব ভালোভাবে মাথায় রাখতে হবে। সবসময় লেখার সময় আগে প্রকট বৈশিষ্ট্যটি তারপরে প্রচ্ছন্ন বৈশিষ্ট্যটি লিখতে হবে। এরপরে আমরা চলে যাব বিশুদ্ধ এবং সংকর জীব। কোনো জিনের সাপেক্ষে হোমোজাইগাস জীব হলে বিশুদ্ধ জীব বা পিওর, আর যদি হেটারোজাইগাস জীব হয় তখন সেখানে সংকর বা হাইব্রিড জীব হবে। দেখো হোমোজাইগাস জীব তাহলে প্রকট ক্যাপিটাল টি হতে পারে, হোমোজাইগাসের দু রকমের হতে পারে। যদি সেই জিনগুলো প্রকট হয় তখন সেটা হবে ক্যাপিটাল টি, আর যদি হোমোজাইগাস জীব প্রচ্ছন্ন হয় তখন সেটা হবে স্মল টি। তাহলে দেখো ক্যাপিটাল টি কিভাবে এলো না, এই যে বিশুদ্ধ লম্বা, তাহলে একটা ক্যাপিটাল টি একটা পুরুষ মটর গাছের সঙ্গে একটা ক্যাপিটাল টি স্ত্রী মটর গাছের যখন আমরা নিষেক ঘটাই তখনই এই বিশুদ্ধ লম্বা গাছটা তৈরি হবে। আবার একই রকম একটা বিশুদ্ধ বেটে স্মল টি এবং আবার একটা বিশুদ্ধ বেটে স্মল টি গাছের মধ্যে যখন আমরা যৌনজনন ঘটাবো তখন সেটাকেই আমরা বলবো বিশুদ্ধ বেটে। তাহলে হেটারোজাইগাস ক্ষেত্রে কি হবে দেখো ভালো করে, ক্যাপিটাল টি স্মল টি, তাহলে এখানে কিন্তু দেখো একটা ক্যাপিটাল টি যে বিশুদ্ধ লম্বা গাছ থেকে একটা বিশুদ্ধ বেটে গাছ স্মল টির মধ্যে তাদের মধ্যে যৌনজনন ঘটালে সংকর লম্বা গাছটি কিন্তু আমরা পাবো। এইভাবেই আমরা বিশুদ্ধ এবং সংকর জীব বা প্রকট প্রচ্ছন্ন বৈশিষ্ট্য, ফেনোটাইপ, সমসংকর বিষম সংকর জীব, লোকাস, অ্যালিল, একক ফ্যাক্টর, অলক্ষণ এবং বৈশিষ্ট্য আমরা এখন পড়ব জনিত্রীজনু ও অপত্যজনু। অপত্যজীব সৃষ্টি করার জন্য প্রাথমিকভাবে বিশুদ্ধ চারিত্রিক বৈশিষ্ট্য সম্পন্ন জীবেদের মধ্যে একটি জীবকে পুরুষ এবং অপর জীবটিকে স্ত্রী হিসাবে নির্বাচিত করে তাদের মধ্যে সংকরায়ন ঘটানো হয়। এই পুরুষ ও স্ত্রী জীব দুটিকে জনিত্রীজনু বা ইংরেজিতে প্যারেন্টাল বলে। তাহলে দেখো ভালো করে, এখানে একটা বিশুদ্ধ লম্বা মটর গাছ, এখানে একটা বিশুদ্ধ পেটে মটর গাছ নিয়েছি, তাহলে ক্যাপিটাল টি এবং স্মল টি। আগেই আমি বলেছি যে এরা সবসময় জোড়ায় কেন থাকে না, ডিপ্লয়েড কন্ডিশনে আছে বলে এরা জোড়ায় আছে। এবং এদেরকে আমরা এখান থেকে যে গ্যামেট তৈরি হবে, তাহলে এই যে দুটো, একটা বিশুদ্ধ লম্বা আর একটা বিশুদ্ধ বেটে, এদের একজনকে আমরা পুরুষ জীব হিসাবে আর একজনকে আমরা স্ত্রী জীব হিসাবে চিহ্নিত করেছি। এবং এটাই যখন আমরা চেকার বোর্ড, আমরা আসবো এরপরে চেকার বোর্ড কাকে বলে, দেখো এইদিকে চেকার বোর্ড, তাহলে এই চেকার বোর্ডে যখন আমরা একে স্থাপন করি তখন এখানে যেহেতু কোনটা পুরুষ এবং কোনটা স্ত্রী দেওয়া নেই, সেই জন্য চেকার বোর্ডে কিন্তু এটা পরিষ্কারভাবে দেওয়া থাকে। দেখো এই যে সিম্বলটা, এই সিম্বলটাকে বলা হয় পুংগ্যামেট, যেটা কি না রোমান যুদ্ধের দেবতা মার্কারির ঢাল এবং বর্ষার প্রতীক, সেই জন্য এটাকে পুংগ্যামেট হিসাবে চিহ্নিত করা হয়। আর এই দিকে যেটা আছে দেখো, এইটা স্ত্রী গ্যামেট, একটা নিচে যুক্ত চিহ্নের মতো, এটা আসলে কি না রোমান সৌন্দর্যের দেবী ভেনাসের আয়নার প্রতীক। তাই এই দিকে যে দুটো গ্যামেট হয়েছে দেখো, এখান থেকে এই থেকে একটা ক্যাপিটাল টি পেয়েছি আর এই থেকে একটা স্মল টি পেয়েছি। তাহলে এটা আমরা প্রথম যে অপত্যটা তৈরি হয়, তার মানে দুটি হোমোজাইগাস, তাহলে দেখো এখানে একটা হচ্ছে হোমোজাইগাস আর একটা হেটারোজাইগাসে আমরা কি করেছি, যৌনজনন সম্পন্ন করেছি। সেই জন্য সংজ্ঞাটা এরকম ভাবেই লিখেছি, দেখো যে দুটি হোমোজাইগাস বা দুটো হেটারোজাইগাস বা একটা হোমোজাইগাস এবং একটা হেটারোজাইগাস জনিত্রী জীবের মধ্যে যৌনজননে উৎপন্ন অপত্য জীবেদের প্রথম অপত্য বা ফার্স্ট ফিলাল জেনারেশন বলে। তাহলে এখানটাই দেখো এই যেটা উৎপন্ন হলো সংকর লম্বা, তাহলে একটা বিশুদ্ধ লম্বা আর বিশুদ্ধ বেটে থেকে যৌনজনন করিয়ে যেটা তৈরি হলো ক্যাপিটাল টি স্মল টি, একটা সংকর লম্বা, এই যে জীবটা একেই বলা হচ্ছে প্রথম অপত্য জনু বা ফার্স্ট ফিলাল জেনারেশন। এবার এই ফার্স্ট ফিলাল জেনারেশন প্রথম অপত্য জনুতে উৎপন্ন জীবেদের মধ্যে স্বপরাগযোগ উদ্ভিদের ক্ষেত্রে অবশ্যই, আর যদি প্রাণীদের মধ্যে করানো হয় তখন সেটাকে বলতে হবে নিষেক। তাহলে স্বপরাগযোগ বা নিষেকের মাধ্যমে উৎপন্ন অপত্য জীবেদের দ্বিতীয় অপত্য বা সেকেন্ড ফিলাল জেনারেশন বলে। তাহলে এখানে দেখো, তাহলে সংকর লম্বা ক্যাপিটাল টি স্মল টি, এখান থেকে আমরা গ্যামেট পাবো দুটো, একটা ক্যাপিটাল টি এবং একটা স্মল টি। তাহলে এদেরও একই রকম, একটা পুরুষ হিসাবে নিয়েছি আর একটা দেখো একটা পুরুষ হিসাবে নিয়েছি, একটা স্ত্রী হিসাবে নিয়েছি। তাদের মধ্যে যদি স্বপরাগযোগ, যেহেতু এটা আমরা উদ্ভিদ নিয়েছি তাই জন্য স্বপরাগযোগ, আর এটা যদি প্রাণীদের ক্ষেত্রে হতো তাহলে আমরা নিষেক বলতাম। তাহলে এই ঘটে আমরা যেটা পেয়েছি দ্বিতীয় অপত্য জনুতে, তাহলে ক্যাপিটাল টি
ক্যাপিটাল টি স্মল টি, ক্যাপিটাল টি স্মল টি এবং স্মল টি স্মল টি। এই যে চারটা অপত্য পেয়েছি, এই অপত্যটাকে যেহেতু আমরা প্রথম অপত্য জনু থেকে স্বপরাগ যোগের মাধ্যমে পেয়েছি, সেই জন্য এটাকে বলা হয় দ্বিতীয় অপত্য জনু বা সেকেন্ড ফিলাল জেনারেশন। এরপরে আমরা চলে যাব চেকার বোর্ড। চেকার বোর্ড কাকে বলে না, যে কোনো ধরনের জনন বা ক্রস করানোর সময়, আমরা এই যে উপরে করলাম একটা জনন করলাম বা ক্রস করালাম, সেই ক্রস করার সময় উৎপন্ন গ্যামেটগুলিকে ভালো করে লক্ষ্য করে, এই গ্যামেটগুলোকে কিন্তু আমরা কি করি না, কোনো বর্গাকার ঘরের দুদিকের ঘরে লিখে সবচেয়ে প্রচলিত এবং সুবিধাজনক পদ্ধতিতে সমস্ত ধরনের গ্যামেটের সমন্বয় প্রকাশ করা যে সজ্জারীতি, তাকেই চেকার বোর্ড বা পানেট স্কোয়ার বলে। 1927 সালে ব্রিটিশ বংশগতিবিদ আর.সি. পানেট এই পদ্ধতি প্রবর্তন করেন। দেখো তাহলে এই যে আমরা স্কোয়ার দেখছি, একটা বর্গক্ষেত্র, তার এই দিকের একটা রো আছে, এই দিকের একটা রো আছে। তাহলে উপরের যে রোটা সেটাই আমরা কি না পুং গ্যামেটগুলোকে স্থাপন করেছি, একটা ক্যাপিটাল টি আর একটা স্মল টি। আর এই দিকের যে কলামটা আছে সেটাতে আমরা স্ত্রী গ্যামেটটাকে স্থাপন করেছি, ক্যাপিটাল টি এবং স্মল টি। তাহলে এগুলো কোন গ্যামেট না প্রথম অপত্য জনুর যে গ্যামেট, এই যে ক্যাপিটাল টি স্মল টি। তাহলে এই গ্যামেটটাকে আমরা স্থাপন করার পর তাদের যতগুলো সম্ভাব্য আমরা কি পেয়েছি কম্বিনেশন, গ্যামেটের সমন্বয়, বিভিন্ন রকমের সমন্বয়। দেখো এর বেশি আর সমন্বয় কখনোই হতে পারে না গাণিতিক নিয়মে। তাহলে এই যে গাণিতিক নিয়মে খুব সহজে, খুব সংক্ষেপে, সাংকেতিক ভাষায় প্রকাশ করার পদ্ধতিকেই বলা হয় চেকার বোর্ড এবং বা পানেট স্কোয়ারও বলে। যেহেতু বিজ্ঞানী পানেট এটা প্রথম প্রবর্তন করেন, তার নাম অনুসারে এটাকে পানেট স্কোয়ারও বলে। এরপরে আমরা চলে যাব ব্যাক ক্রস এবং টেস্ট ক্রস। প্রথম অপত্য জনক বা ফার্স্ট ফিলাল জেনারেশনে সংকর জীবের সঙ্গে যে কোনো জনিত্রী বা প্যারেন্টাল জেনারেশনে জীবের প্রকট বা প্রচ্ছন্নে সংকরায়ন ঘটানোর পরীক্ষাকে ব্যাক ক্রস বলে। দেখো ক্যাপিটাল টি স্মল টি সঙ্গে ক্রস করানো হচ্ছে ক্যাপিটাল টি বা ক্যাপিটাল টি স্মল টি, এটা প্রকট বৈশিষ্ট্য। তাহলে ফার্স্ট ফিলাল জেনারেশনের সঙ্গে প্রকট বৈশিষ্ট্য, আর এটা হচ্ছে ফার্স্ট ফিলাল জেনারেশন বা F1 জনুর সঙ্গে প্রচ্ছন্ন বৈশিষ্ট্যের যে সংকরায়ন, তাকে বলা হচ্ছে ব্যাক ক্রস। প্রথম অপত্য জনুর F1 সংকর জীবের সাথে বিশুদ্ধ প্রচ্ছন্ন জেনোটাইপযুক্ত জনিত্রী জীবের বা প্যারেন্টাল সংকরায়ন ঘটানোর পরীক্ষাকে টেস্ট ক্রস বলে। যেমন আমরা এখানে দেখতে পারি যে ক্যাপিটাল টি স্মল টি সঙ্গে ক্রস করানো হয়েছে সম্পূর্ণভাবে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। এটাই আমাদের ভালো করে মনে রাখতে হবে যে ব্যাক ক্রস এবং টেস্ট ক্রস, এই যে টেস্ট ক্রসে সবসময় আমরা প্রচ্ছন্ন বৈশিষ্ট্য নিয়ে এটার সাহায্যে আমরা কি বুঝতে পারি না, এটার সাহায্যে আমরা যে প্রথম অপত্য জনুর যে জেনোটাইপ বৈশিষ্ট্য, সেই জেনোটাইপ বৈশিষ্ট্যটা পরিষ্কারভাবে বোঝা যায়। এবং এখান থেকে আমরা আরও একটা প্রশ্ন অনেক সময়ই আসে যে সমস্ত টেস্ট ক্রসই ব্যাক ক্রস, এটা তোমরা একটু ভালো করে ভেবে দেখবে। এই প্রশ্নের উত্তরটাও লিখে রাখতে পারো সম্ভাব্য প্রশ্নের মধ্যে, যে সমস্ত টেস্ট ক্রসই ব্যাক ক্রস। এবার আমরা চলে যাব সংকরায়ন। নিকট সম্পর্কযুক্ত ভিন্ন চারিত্রিক বৈশিষ্ট্যযুক্ত দুটি জীবের মধ্যে যৌন জনন ঘটানোর প্রক্রিয়াকে বলা হয় সংকরায়ন। তাহলে সংকরায়ন ক্যাপিটাল টি এবং স্মল টির মধ্যে ইতর পরাগযোগ ঘটানো হলো, এটাও তাহলে একটা সংকরায়ন। যে সংকরায়নের সময় আমরা এরপরে আসবো রেসিপ্রোকাল ক্রস। তাহলে রেসিপ্রোকাল ক্রস কাকে বলছে না, যে সংকরায়ন পদ্ধতিতে দুটি জনিত্রীর প্রত্যেকটি একবার করে পুং এবং একবার করে স্ত্রী জনিত্রী জীব হিসাবে ব্যবহার করা হয়, তাকে রেসিপ্রোকাল ক্রস বলে। মেন্ডেলিয়ান সংকরণ মানে আমরা এই যে মেন্ডেল যতগুলো পরীক্ষা করেছেন, সেই পরীক্ষাগুলো করতে গিয়ে উনি সব জায়গাতেই রেসিপ্রোকাল ক্রস করেছেন। কেন রেসিপ্রোকাল ক্রস করেছেন, কিভাবেই বা এটা করা হয় না, ইমাসকুলেশন পদ্ধতির মাধ্যমে বিভিন্ন ফুলের একটা উভয়লিঙ্গ যেহেতু ফুলের মধ্যে পুংকেশ্বর এবং গর্ভকেশ্বর দুটোই থাকে, সেই পুংকেশ্বরগুলোকে আমরা ফরসেপ দিয়ে যদি কেটে দিই তাহলে সেটা একটা স্ত্রী ফুল হিসেবে কাজ করবে। আবার ঠিক উল্টোটা, যদি কোনো ফুলের সব গর্ভাশয়গুলোকে কেটে দেওয়া হয় তাহলে সেটা পুরুষ ফুল হিসাবে কাজ করবে। এইভাবে একটা ফুলকে আমরা শুধু তার যে কোনো একটা পুরুষ বা স্ত্রী হিসাবে ব্যবহার করছি, আর একটা ফুলকে ঠিক উল্টোটা, যদি একটা ফুলের পুরুষ হিসাবে ব্যবহার করি তাহলে অন্য ফুলের স্ত্রী হিসাবে ব্যবহার করে যে সংকরায়ন করানো হয় তাকে রেসিপ্রোকাল ক্রস বলা হয়। পুরো মেন্ডেলিয়ান যে পরীক্ষাগুলো করেছেন প্রায় 30,000 মটর গাছ, সেগুলো বেশিরভাগই উনি এই রেসিপ্রোকাল ক্রস করেছেন।
এবার মেন্ডেল কর্তৃক নির্বাচিত 7 জোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্য, যেগুলো সবসময় ডিপ্লয়েড অবস্থায় থাকে। আমরা দেখেছি এখানে লিখতে গিয়ে আমরা সবগুলোকে পাশে পাশে ডবল ডবল করে লিখেছি, কেন আমরা জানি যে কোনো জনন সম্পন্ন হতে গেলে সেগুলো সবসময় দেহকোষ, যেহেতু এগুলো প্রত্যেকটাই ডিপ্লয়েড কন্ডিশনে থাকে। দেখো এইদিকে আমরা লিখেছি চারিত্রিক বৈশিষ্ট্য, তাহলে 7 জোড়া চারিত্রিক বৈশিষ্ট্য। পরীক্ষায় প্রচুরবার পড়ে তোমাদের যে মেন্ডেল কতগুলো চারিত্রিক বৈশিষ্ট্য নির্বাচিত করেছিলেন এবং সেগুলো কি কি, সেগুলো আমরা এই ওপরের দিকের যে লাইনটা সেখানে পড়ব। বীজত্বকের রং, বীজের আকৃতি, ফুলের রং, ফলের আকৃতি, কাণ্ড, ফল ও ফলের অবস্থান, ফুলের অবস্থান এবং কাণ্ডের দৈর্ঘ্য। তারপরে তার নিয়ন্ত্রণকারী জিনটা কি, সবগুলো নিয়ন্ত্রণকারী জিন আছে, আমরা দেখবো এখনই। প্রকট লক্ষণ এবং তাদের প্রকট লক্ষণগুলোকে আমরা ফিনোটাইপ এবং জিনোটাইপ কিভাবে বলি। দেখুন প্রত্যেকটাই ব্র্যাকেটের মধ্যে যেগুলো লেখা আছে সেগুলো জিনোটাইপ, আর যেটা আগে লেখা আছে সেটা হচ্ছে ফিনোটাইপ বৈশিষ্ট্য। এবং ঠিক প্রকটের উল্টো দিকে আবার প্রচ্ছন্ন বৈশিষ্ট্যগুলো ছবি আঁকা আছে, তার সাথে সাথে লেখা আছে। তাহলে বীজের ত্বকের রং যদি আমরা দেখি, সেই জিন নিয়ন্ত্রণকারী জিনটা কি না স্মল এল দিয়ে এটাকে ডিনোট করা হয়। প্রকট বৈশিষ্ট্যটা কি না হলুদ রঙের বীজ আমরা দেখতে পাচ্ছি এবং সেটাকে আমরা ক্যাপিটাল ওয়াই দিয়ে চিহ্নিত করি। ঠিক এর উল্টো বা প্রচ্ছন্ন বৈশিষ্ট্য, বিপরীত বৈশিষ্ট্য কি না সবুজ বীজ, মটর বীজ সবুজ, বীজের বীজপত্রের যে রংটা সেটা সবুজ রঙের, এবং সেটাকে আমরা কিভাবে জিনোটাইপ তার কি না স্মল আই। এরপর বীজের আকৃতি রাউন্ড, তাহলে গোলাকার বীজটা মটর বীজ, সেটা ব্র্যাকেটে আমরা যেটা লিখেছি আর সেটা হচ্ছে তার জিনোটাইপ ক্যাপিটাল আর। এবং ঠিক তার বিপরীত বৈশিষ্ট্য হচ্ছে কুঞ্চিত বীজ, সেই কুঞ্চিত বীজের দুটো স্মল আর দিয়ে তাকে আমরা চিহ্নিত করি। ফুলের রং যদি সেটা বেগুনি কালারের ফুল হয় তখন তাহলে ক্যাপিটাল সি দিয়ে আমরা তাকে চিহ্নিত করি। আর ঠিক তার প্রচ্ছন্ন বৈশিষ্ট্য হচ্ছে সাদা মটর ফুল, যেটাকে আমরা স্মল সি দিয়ে চিহ্নিত করি। এরপরে ফলের রং যদি সবুজ হয় তাহলে দুটোই বড় হাতের ক্যাপিটাল জি দিয়ে, এবং তার ঠিক উল্টো বৈশিষ্ট্য বা প্রচ্ছন্ন বৈশিষ্ট্য হলুদ স্মল জি। এবং ফলের আকৃতি যদি স্ফীত হয় তাহলে সেটা বড় হাতের এস দিয়ে আমরা চিহ্নিত করি, এবং সেটা যদি খাঁজযুক্ত হয় তখন ছোট হাতের এস দিয়ে চিহ্নিত করি। এবং কাণ্ড, ফল এবং ফুলের অবস্থান দেখো ভালো করে কাক্ষিক, যদি কক্ষ থেকে নির্গত হয় তখন সেটা ক্যাপিটাল এ দিয়ে ডিনোট করি। আর যদি শীর্ষস্থ হয় সেটা তার প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। দেখো একবারে শীর্ষে যদি মটরগুলো হতে থাকে তখন সেটাকে স্মল দিয়ে আমরা ডিনোট করি। এবার কাণ্ডের দৈর্ঘ্য, যেটা লম্বা যদি হয় এটা লম্বা এবং বেঁটে, তাহলে লম্বা যদি কাণ্ড হয় তাহলে ক্যাপিটাল টি, এবং এর যে জিনটা সেটা হচ্ছে ক্যাপিটাল এল আর ই। কাণ্ডের ফলের অবস্থানের এফ আর এ। আর ফলের আকৃতির জন্য যে জিন যাই তাকে বলা ক্যাপিটাল ভি দিয়ে ডিনোট করি। ফলের রঙের জন্য যে ক্যাপিটাল জি এবং পি দিয়ে ডিনোট করি। ফুলের রং হচ্ছে ক্যাপিটাল এ দিয়ে ডিনোট করি। আর বীজের আকৃতিকে হচ্ছে আমরা ক্যাপিটাল আর দিয়ে ডিনোট করি। এইভাবেই মেন্ডেল কর্তৃক নির্বাচিত 7 জোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্যগুলোকে তিনি খুব সুন্দরভাবে প্রকাশ করেছেন। এগুলোকে পরস্পর বিপরীত ধর্মী বৈশিষ্ট্য বা কন্ট্রাস্টিং ক্যারেক্টার বলে। এবার আমরা মেন্ডেল যে পরীক্ষাগুলো করেছিল মটর গাছ নির্বাচনের কারণ, মটর গাছগুলো দ্রুত বংশবিস্তারে সক্ষম, উভয় লিঙ্গ ফুল বিশিষ্ট, স্বপরাগযোগ এবং ইতর পরাগযোগ দুটোই ক্ষমতা সম্পন্ন, সহজে চাষযোগ্য করা যায়, অনেক বিপরীতধর্মী বৈশিষ্ট্যের সমন্বয়। এই জন্য মেন্ডেল মটর গাছ নিয়েছিল। এবং এই মটর গাছের বিজ্ঞানসম্মত নাম হচ্ছে পিসাম স্যাটিভাম। এই মটর গাছটা খুব সহজেই কম দিন বাঁচে, সহজলভ্য, তাই এই গাছকে নির্বাচন করেছিলেন। এবং সাফল্যের কারণ মেন্ডেল না 7 জোড়ার মধ্যে কেবলমাত্র উনি 1 জোড়া বা 2 জোড়া এই কাণ্ডের বৈশিষ্ট্য, বীজের বৈশিষ্ট্য এবং বীজের আকৃতি, এই 2-3টে বৈশিষ্ট্য নিয়েছিলেন মাত্র। উনি এই যে 7 জোড়া বৈশিষ্ট্য বলেছিলেন বিপরীতধর্মী বৈশিষ্ট্য, তার মধ্যে মাত্র 2টি বা 3টি বৈশিষ্ট্য নিয়ে ইনি পরীক্ষাটা করেছিলেন। এবং পরীক্ষালব্ধ ফলাফল 3টি বংশানুক্রম পর্যন্ত গ্রহণ করেছিলেন। উনি বারবার 3টি মানে একটি জেনারেশন, সেখান থেকে আরেকটি জেনারেশন, তারপরে আরেকটা অপত্য তৈরি হলে ততক্ষণ পর্যন্ত উনি দেখে তারপরেই এইগুলোকে পরিসংখ্যানগতভাবে ফলাফল নির্বাচন করেছিলেন। নির্বাচিত উদ্ভিদ বিশুদ্ধ চারিত্রিক বৈশিষ্ট্য সম্পন্ন ছিল এবং অধিক সংখ্যক অপত্যের বিশ্লেষণ এবং সংকরায়ন করিয়েছিলেন। তাই উনি খুব সহজেই এত সুন্দর একটা যে পরীক্ষা, বংশগতির পরীক্ষা, সেই পরীক্ষায় সাফল্য অর্জন করেছিলেন। আমরা এতক্ষণ যে বংশগতি সম্পর্কিত বিভিন্ন রকমের শব্দ জানলাম, সেগুলোর সম্ভাব্য প্রশ্ন 2021 সালের মাধ্যমিক পরীক্ষায় সম্ভাব্য প্রশ্ন যদি আসে, 1 নম্বরে বংশগতি বিদ্যার জনক হলেন ড্যাশ।
আসতে পারে গ্রেগর জোহান মেন্ডেল। মেন্ডেলিজম কাকে বলে? 2 নম্বরের প্রশ্ন আসতে পারে। আমরা এতক্ষণ যা পড়লাম সেই প্রশ্নগুলো আবার আলোচনা করে দিচ্ছি। প্রিয় ছাত্রছাত্রী, তোমরা এই প্রশ্নগুলো নিজেরা নিজেদের ওয়ার্কশিট বা খাতায় লিখবে এবং লকডাউনের পরে যখন স্কুল খুলবে তখন শিক্ষক শিক্ষিকার সাহায্য নিয়ে নিজেরা এই উত্তরগুলো ঠিক করে পড়াশোনা করবে। 3 নম্বরে মটর বীজের আকৃতি দুটি অ্যালিল কোনটি? তাহলে মটর বীজের আকৃতি ভালো করে লক্ষ্য করো ছাত্রছাত্রীরা, বীজের আকৃতি বলেছি, তাহলে বীজের আকৃতি ক্যাপিটাল টি স্মল টি হবে, না ক্যাপিটাল বি স্মল বি হবে, না ক্যাপিটাল আর স্মল আর হবে, না ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই হবে? তাহলে এই 4টা অপশান তোমাকে দেওয়া থাকলো মাল্টিপল চয়েস, সেখান থেকে তুমি কোনটা হবে? বীজের আকৃতি ভালো করে লক্ষ্য রাখবে, বীজের আকৃতি। তাহলে বীজের আকৃতির জন্য আমি বারবার বলেছি ক্যাপিটাল আর স্মল আর হবে, আর ক্যাপিটাল টি স্মল টি এটা হচ্ছে কাণ্ডের দৈর্ঘ্যের জন্য, আর ক্যাপিটাল বি আর স্মল বি এটা হচ্ছে গিনিপিক, কালো আর সাদা গিনিপিক। আমরা প্রাণীদের, আমরা এতক্ষণ যত বংশগতিটা পড়লাম সেই বংশগতির যে বৈশিষ্ট্যগুলো পড়লাম বেশিরভাগই আমরা উদ্ভিদ নিয়ে আলোচনা করেছি। তাহলে প্রাণীর ক্ষেত্রে ক্যাপিটাল বি আর স্মল বি আছে, আর ওয়াই এটা হচ্ছে কুঞ্চিত যে বৈশিষ্ট্য, গোলাকারের ঠিক বিপরীত বৈশিষ্ট্য, ক্যাপিটাল ওয়াই আর স্মল ওয়াই। এবার দেখো মটর কাণ্ডের ক্ষেত্রে কোনটি প্রকট গুণ? তাহলে ক্যাপিটাল টি না স্মল টি, কোনটা এর প্রকট গুণ? এখনই আমরা বললাম, দেখো প্রত্যেকটা পয়েন্ট থেকে, যে এটা ছিল বীজের আকৃতি অ্যালিল থেকে প্রশ্ন, এটা ধরো কাণ্ডের ক্ষেত্রে প্রকট আর প্রচ্ছন্ন থেকে এই প্রশ্নটা ক্যাপিটাল টি আর স্মল টি। এবার স্মল টি 5 নম্বর প্রশ্ন, স্মল টি দ্বারা মটর গাছের ড্যাশ বোঝানো হয়েছে। তাহলে কি বোঝানো হয়েছে স্মল টি দ্বারা? এটা কি বোঝানো হয়েছে? না এখানে সংকর না খাঁটি বৈশিষ্ট্য বোঝানো হয়েছে, সেটা বলতে হবে। কোনটি হেটারোজাইগাস প্রকৃতির? ক্যাপিটাল এ ক্যাপিটাল এ স্মল এ না স্মল এ? তাহলে 5 নম্বর প্রশ্নের উত্তরটা স্মল টি দ্বারা মটর গাছের বেটে চরিত্র বোঝানো হয়েছে, প্রচ্ছন্ন গুণকে বোঝানো হয়েছে। কোনটি হেটারোজাইগাস প্রকৃতির? তাহলে এখানে দেখো এটা প্রকট হোমো আর এটা হচ্ছে প্রচ্ছন্ন হোমোজাইগাস। তাহলে মাঝখানে যেটা আছে ক্যাপিটালে একটা হচ্ছে দুটো ভিন্নধর্মী অ্যালিল থাকলে তখন সেটাকে বলা হচ্ছে হেটারোজাইগাস প্রকৃতি। এবার দেখো ক্যাপিটাল টি স্মল টির ফেনোটাইপ প্রকৃতি কি? একটু আগে আমি বলেছি এটা ফেনোটাইপ প্রকৃতি। দেখো এটা ফেনোটাইপ জিনোটাইপ থেকে একটা প্রশ্ন দিলাম কি না ক্যাপিটাল টি আর স্মল টি এটার ফেনোটাইপ হবে দীর্ঘাকার বা লম্বাকার মটর গাছ। বিশুদ্ধ বেটে গাছের জিনোটাইপ হলো বিশুদ্ধ বেটে গাছ। দেখো তাহলে বিশুদ্ধ বেটে গাছের ক্যাপিটাল টি স্মল টি না স্মল টি তাহলে বিশুদ্ধ বেটে মানে স্মল টি হবে। এবার দেখো 9 নম্বর প্রশ্ন, প্রথম অপত্যজনু বলতে পি বোঝায় না F1 বোঝায় না F2 বোঝায়? তাহলে পি হচ্ছে প্যারেন্টাল, F1 হচ্ছে ফার্স্ট ফিলাল জেনারেশন আর F2 হচ্ছে সেকেন্ড ফিলাল জেনারেশন। সুতরাং প্রথম অপত্যজনু বলতে তাহলে F1 হবে। আবার F2 জনু সব না ইতর পরাগযোগের ফলে উৎপন্ন হয়। তাহলে আমরা এখানেই দেখেছি পড়তে গিয়ে জনিত্রজনু এবং অপত্যজনুতে সবসময় বলেছিলাম যে প্যারেন্টালদের মধ্যে কি করা হয়, যৌন জনন করা হয়, আর F1 জনুদের মধ্যে কি করা হয় না স্বপরাগযোগ করানো হয়। স্বপরাগযোগ কেবলমাত্র এটা উদ্ভিদের ক্ষেত্রে, আর যদি প্রাণীদের ক্ষেত্রে হতো তাহলে নিষেক হতো। তাহলে এখানে স্বপরাগযোগ হবে। চেকার বোর্ড প্রবর্তন করেন কে? না এখনই আমরা চেকার বোর্ডকে আরেকটা নামে বলি পানেট স্কোয়ার। তাহলে পানেট স্কোয়ার